আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আজকে আমরা চলে আসলাম তোমাদের সাথে আবারও আরেকটা ফ্রি লাইভ ক্লাস নিয়ে, যেটা তোমাদেরকে প্রমিস করা হয়েছিল। তো তোমরা খুব দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব দ্রুত শুরু করে দিব ইনশাল্লাহ। খুব দ্রুত শুরু করে দিব আমরা ইনশাল্লাহ, ওকে। আর আজকে তোমাদের টপিক অলরেডি দেখতেই পাচ্ছ যে ইতিহাস দ্বিতীয় পত্রের আমরা কিছু এমসিকিউ নিয়ে, খুবই অল্প কিছু এমসিকিউ নিয়ে আমরা ডিসকাস করব, কিছু বাছাই করা এমসিকিউ নিয়ে, ঠিক আছে। এবং তোমরা অলরেডি জানো যে অলরেডি কিন্তু আমাদের যেই তোমাদের যে ফাইনাল রিভিশন ব্যাচ অ্যান্ড টেস্ট পেপার সলিউশন যে ব্যাচ, সেই ব্যাচটা কিন্তু অলরেডি তোমাদের শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের স্টেপ 1, অর্থাৎ আমরা কি ফার্স্টে তোমাদের বেসিকটা একটু স্ট্রং করব, দেন তারপরে আমরা স্টেপ 2 লাইভ ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু পুরো টেস্ট পেপার অ্যানালাইসিস করে বেস্ট যেসব এমসিকিউ থাকবে, বেস্ট যেসব টপিকস থাকবে, সেই টপিকসগুলো কিন্তু আমরা কি লাইভ ক্লাসের মাধ্যমে আমরা সেগুলো সলভ করব। সো অলরেডি তোমরা জানো, সেটারই একটা ডেমো তোমরা আজকে দেখবা যে আসলে আমরা কতটুকু কিভাবে তোমাদেরকে কিভাবে আমরা সার্ভিস দিচ্ছি, বা কিভাবে তোমাদেরকে আমরা একদম টু দ্য পয়েন্ট তোমাদেরকে প্রিপারেশন নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। এটা তোমরা আজকে একটা ডেমো দেখবা, ওকে। সো তোমরা খুব দ্রুত যুক্ত হয়ে যাও, এবং তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও, অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও, ওকে। ওয়ালাইকুম আসসালাম তানহা খন্দকার, জোবায়ের ওয়ালাইকুম আসসালাম, সিয়াম ওয়ালাইকুম আসসালাম। আর শুরুতে অনেকে একটু কনফিউজ থাকতে পারো। আমি আমার পরিচয়টা ফার্স্টে দিয়ে নেই। আমি আবদুল্লাহ আবু সাইদ, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং আমি তোমাদের এখানে ইতিহাস এবং পৌরনীতি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমি জানি সবাই রোজা আছো, রমজান মাস সংযমের মাস, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মাস, আমি জানি। সো সেই সংযমের মাসের মধ্যে থেকেও কিন্তু আমাদের কি লেখাপড়াটা চালিয়ে যেতে হবে, কারণ লেখাপড়াটা আসলে কখনো শেষ হবার না। এবং রোজার মাসে কিন্তু একটা স্টুডেন্ট তার সর্বোচ্চ পোটেনশিয়ালটা বের করে নিয়ে আসতে পারে প্রপারলি পরিশ্রম করার মাধ্যমে। ফাহমিদা ওয়ালাইকুম আসসালাম। আর তোমরা যারা এই ক্লাসটা দেখছো, দ্রুত তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, কারণ এতগুলো এমসিকিউ যে তোমাদেরকে করাবো, তোমাদের নিজেদেরও কিন্তু একটা মনে রাখার বা সেটা পরবর্তীতে দেখতে পারার কিন্তু একটা বিষয় আছে, ঠিক আছে। এবং আজকে কিন্তু আমরা বাছাই করে এমন এমসিকিউগুলোই প্র্যাকটিস করব যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো এবং আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো টেস্ট পেপার যেহেতু এখনও বের হয় নাই, সো আমরা মোটামুটি কলেজের প্রশ্ন ওইভাবে আমরা হয়তো সলভ করতে পারবো না, তবে আমরা বোর্ড প্রশ্নগুলো আমরা কি অ্যানালাইসিস করবো এবং আমরা এখান থেকে সলভ করব। সামিয়া সুলতানা, তাহমিনা, সিয়াম 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 ইসলাম ওয়ালাইকুম আসসালাম। আর অলরেডি কিন্তু আমি কিন্তু তোমাদের অবস্থাটা অলরেডি বুঝতে পারছি, বা তোমাদের অবস্থাটা আমি অলরেডি জানি যে আসলে তোমরা এখন এই মোমেন্টটা তোমরা সবচেয়ে বেশি একটু দোলাচালের মধ্যে থাকবা। এটা খুবই স্বাভাবিক বিষয় যে আমাদের আসলে ডেস্টিনি কি, বা আমরা আসলে কিভাবে এইচএসসি পরীক্ষাটা ভালো করব। তো তোমাদের জন্য কিন্তু আমরা একটা প্রপার সলিউশন নিয়ে আসছি, ওকে। সো হতাশ হইও না, ইনশাল্লাহ লেগে থাকো, পারবা ইনশাল্লাহ, ওকে। স্বপ্ন পূরণের লক্ষ্যে আগানোর প্রথম ধাপই হচ্ছে তোমার এইচএসসি। কারণ তুমি এসএসসিতে একটা সার্টেন পয়েন্ট অফ, এখন ঢাবিতে আমাদের বেসিক্যালি কি লাগে বলো তো। ঢাবিতে কিন্তু একটু তোমাদেরকে দেখাই, হ্যাঁ, ঢাবিতে কিন্তু তোমার এসএসসি, এইচএসসি, এই দুইটার যে জিপিএ,
জিপিএ এইটা কিন্তু ম্যাটার করে, এটা তো জানো। যারা এখন থেকে অ্যাডভান্স স্বপ্ন দেখতেছো তোমাদের কিন্তু সুযোগ আছে যে তোমরা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু তোমাদের জন্য প্রি অ্যাডমিশন ব্যাচও নিয়ে আসছি, যেখানে কিন্তু তোমরা কি প্রি অ্যাডমিশন মানে অনেকে মনে করে কি যে ভাই মনে হয় আমাকে কোনো পড়ার চাপ ধরায় দেওয়া হচ্ছে, এক্সট্রা পড়ার চাপ। একে তো এইচএসসি, তার উপর এত এক্সট্রা পড়ার চাপ, এটা কি আমার দ্বারা পসিবল? ভাই তোমাকে কোনো পড়ার চাপ দেওয়া হচ্ছে না। প্রি অ্যাডমিশন ব্যাচের কোর্স মডিউলটা এমনভাবে ডিজাইন করা যে তোমার এইচএসসি সিলেবাসের মধ্যে থেকেই, মনে করো বাংলাতে কি থাকে, গদ্য পদ্য থেকে প্রশ্ন আসে, গদ্য পদ্য, তারপরে ধরো যে তোমার তারপরে ইংলিশের ক্ষেত্রে ধরো যে হচ্ছে তোমার নেরেশন বা তোমার রাইট ফর্ম অফ ভার্ব, এই টাইপের যে জিনিসগুলো আছে, কিংবা ধরো যে তোমার একদম বেসিক যে জিনিসগুলো আছে যেগুলো তোমার এইচএসসিতেও কাজে লাগবে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার অ্যাডমিশনেও কাজে লাগবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আমাদের যে প্রি অ্যাডমিশন ব্যাচ সেই কোর্স মডিউলটা কিন্তু আমরা সেইভাবেই সাজাইছি, এবং এইটা কিন্তু তোমাদেরকে অনেক এগিয়ে রাখবে। তো যাই হোক, ব্যাক টু দ্য টপিক, জিপিএ নিয়ে যেটা বলতেছিলাম, দেখো এসএসসিতে যা করার তুমি করে ফেলছো, এসএসসিটা তো তুমি আর চেঞ্জ করতে পারবা না। পারবা কি? এসএসসিটা তুমি চেঞ্জ করতে পারবা না, বাট এইচএসসিটা চেঞ্জ করার কিন্তু অপরচুনিটি তোমার হাতে আছে এখনো। সো এইটা যেহেতু তোমার হাতে আছে, ভাই টেস্ট পেপার সলভিং কোর্স কিনো, টেস্ট পেপার সলভ করো, নিজের বেসিক যদি দুর্বল থাকে আমাদের সাথে তুমি লাগলে টাইম দিয়ে তুমি বেসিকটা সলভ করো। রমজান মাস, এখন অনেকটা পড়ার টাইম পাবা, নিজেও অনেকটা টাইম পাবা, বেসিকটা ঠিক করো। যদি বেসিক দুর্বল থাকে, যদি বেসিক একটু স্ট্রং হয়ে আসে, দেন তারপরে তুমি আমাদের সাথে হচ্ছে তারপরে তুমি লাইভ ক্লাসে আমরা তোমাদেরকে কি পর্যায়ক্রমে আমরা যে টেস্ট পেপারগুলো সলভ করাবো, টেস্ট পেপারের যেই গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে, এমসিকিউ সিকিউ এভরিথিং যখন তোমাকে সলভ করাবো, তোমার কনফিডেন্স থাকবে এমনিতেই চাঙ্গে। তো তোমার কনফিডেন্স যেখানে থাকবে এমনিতেই চাঙ্গে, তুমি এইচএসসি এমনিতেই ভালো করবা, এইচএসসি জিপিএ তোমার এমনিতেই ভালো আসবে। আর জিপিএটা কিন্তু ঢাবিয়ান হওয়ার ক্ষেত্রে বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ক্ষেত্রে জিপিএটা কিন্তু অবভিয়াসলি ম্যাটার করে। হ্যাঁ, সাম এক্সটেন্ট জিপিএ ম্যাটার করে না, বাট এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। আমরা এক্সেপশন দেখে কখনো আমরা এক্সেপশনের আমরা এক্সাম্পল বলতে পারবো না। আমরা কি বলবো? আমরা বলবো যে না, ঠিক আছে, আমরা পরিশ্রম করি, আমরা হার্ডওয়ার্ক করি, ওই অনুযায়ী কি আমরা রেজাল্ট পাবো, দ্যাটস ইট। আশা করি ক্লিয়ার বুঝাইতে পারছি। সূচনা, ওয়ালাইকুম আসসালাম। অসীম ভট্টাচার্য ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। দেখো, সো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের যে ক্লাস আছে ক্লাসে আমরা প্রবেশ করি। অলরেডি অনেকে চলে আসছো, আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে প্রবেশ করি। ওকে, ভাই একটু সিক, ঠিক আছে, কিছু মনে করো না। আসলে সিজন চেঞ্জ হওয়ার এই টাইমটা অনেক বেশি ঠান্ডা বা একটু দেখা যাচ্ছে যে এরকম একটু অসুস্থতার মধ্যে দিয়ে যায় আর কি। ও ও ও ও আচ্ছা, হোয়াট এভার, আসো আমরা শুরু করি। দেখো, ফার্স্ট এমসিকিউটা কি, একটু আমার সাথে একটু ক্লাসে রেসপন্স করতে হবে। ফেরদৌস হাসান, ওয়ালাইকুম আসসালাম। আমাদের একটু ক্লাসে একটু রেসপন্স করতে হবে, ঠিক আছে? তুমি যেমন স্টুডেন্টই হও না কেন, কেউই খারাপ স্টুডেন্ট না, তুমি যেমন স্টুডেন্টই হও না কেন ক্লাসে রেসপন্স করবা। তুমি যদি অ্যান্সার নাও পারো, আমি তো এখানে অ্যান্সার দিয়ে দিব, তোমাকে আমি ব্যাখ্যা তোমাকে আমি বলে দিব, তোমাকে আমি মুখে বুঝাই দিব। ওকে, তারপরে কি তোমার কাজ হচ্ছে কি জাস্ট আমার সাথে লেগে থাকা। ওকে, সো দেখো, ফার্স্টে দেখো, রাশিয়াকে সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেন কে? সকল বোর্ড 2025। খুবই ইজি প্রশ্ন। আমরা একটা জিনিস খেয়াল করি যে আমরা মনে করি কি যে হিস্ট্রি হয়তো অনেকগুলো সাল, খুবই কঠিন বিষয়, বাট এই বিষয়টা কিন্তু খুবই কঠিন না। যদি তোমাকে এইটা পড়াইতে হেল্প করা হয় যে তোমাকে কোন কোন সালগুলো পড়তে হবে। এখন ভাই তোমাকে তো একদম পুরো জিজ্ঞেস করছে তোমাকে বাপের নাম, তুমি যদি এখন তোমার দাদার নাম পরদাদার নাম যদি লিখে দিয়ে আসো, তাহলে তো তোমার জন্য হবে না ভাই। তোমাকে কি করতে হবে? আমি
আমি তোমাকে এমনভাবে পড়াবো, তোমাকে টু দ্য পয়েন্ট আমি প্রিপারেশন নেওয়াবো ভাই। তোমাকে গাদা গাদা শাল মুখস্থ করে আমি তোমাকে এখানে বিরক্ত করব না। ওকে, সো দেখো তাহলে এখানে 4টা অপশন আছে, কার্ল মার্কস, মিখাইল বুকানন, মাইকেল বুকানন লিখছে মেবি, এটা অপশনটা ভুল আছে। তারপর হচ্ছে জোসেফ স্ট্যালিন আর ভ্লাদিমির ইলিচ লেনিন। এখন দেখো অ্যান্সারটা কিন্তু বোঝাই যাচ্ছে, কার্ল মার্কস কিন্তু হচ্ছে কি রাশিয়াকে সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে অবভিয়াসলি তার ইনডিরেক্ট অবদান আছে, বাট সে ডিরেক্টলি অবদান রাখে নাই, ঠিক আছে। কারণ কার্ল মার্কস যখন সমাজতান্ত্রিক যেই মতবাদ, সেই মতবাদের ধারণাটাকে তিনি যখন বৈজ্ঞানিকভাবে প্রমাণ করলেন তার ডাস ক্যাপিটাল গ্রন্থের মাধ্যমে, সেটা কি লেনিনকে সেটা মোটিভেট করছিল। এবং লেনিন পরে কি রাশিয়ায় এই বলশেভিক বিপ্লবের মাধ্যমে কিন্তু লেনিন রাশিয়াকে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করছে। তাই উত্তর এখানে হচ্ছে ভ্লাদিমির ইলিচ লেনিন। এখন ভ্লাদিমির ইলিচ লেনিন এর যে নামটা, এই নাম নিয়ে তোমরা একটা কনফিউশনে ভুগবা। কিরকম কনফিউশন আমি তোমাকে একটু বলি। ওর পুরো নাম কিন্তু হচ্ছে ভ্লাদিমির, এটা কিন্তু আসে ভাই, ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ। বাট ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এই ভ্লাদিমির ইলিচ লেনিন এইটুকুই প্রচলিত দেখে আমরা এইটুকু বলেই অভ্যস্ত। বাট ওর পুরো নামটায় কিন্তু মানটার মধ্যে কিন্তু হচ্ছে উলিয়ানোভ ওয়ার্ডটা কিন্তু আছে। এই বিষয়টা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। অনেকে অ্যান্সার দিচ্ছ, যারা অ্যান্সার দিচ্ছ তাদের আমি নাম পড়ব। ওকে, ফারিহা ফারিন, আচ্ছা এমডি রোকন উদ্দিন, তানিয়া তিথি, সামিয়া সুলতানা, 26-27 যে ক্লাস করতে পারবা, মেঘ বর্ষাও অ্যান্সার দিছ। 26-27 যে ক্লাস করতে পারবা। এখন কেউ যদি 27-এর এখানে থেকে থাকো, সে যদি মনে করো যে এটা তো 26-এর জন্য, আমি 27 হয়ে কি করব ভাই, তোমারও এখানে দরকার আছে। কেন দরকার আছে সেটা তুমি খুব ভালো করেই জানো। ওকে, জোবায়ের বিষয়টা তো তা না, এটা কি বুঝাইলাম? হবে না, কার্ল মার্কস হবে না। কার্ল মার্কস হচ্ছে কি, কার্ল মার্কস জাস্ট সমাজতান্ত্রিক মতবাদের আইডিয়াটাকে সে কি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করছে, বাট সে কি রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করছে? অবভিয়াসলি না। সুতরাং কার্ল মার্কস হবে না। ওকে, এটা হবে কি ভ্লাদিমির ইলিচ লেনিন। আশা করি বুঝতে পারছো। দেখো এপ্রিল থিসিস এর প্রণেতা কে, খুবই ইজি, একটু দেখি তো আমরা। অবভিয়াসলি আছে, ঠিক আছে। তোমাদেরকে এখন থেকে 27 যারা দেখতেছো, তোমাদেরকে এখন থেকে অ্যাডভান্স প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। অ্যাডভান্স তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তোমরা যদি ভাই তোমাদের এইচএসসি শেষে যদি তোমাদের গোল থাকে, ঠিক আছে, এক্সট্রেনিয়াস তো যারা দেখা যাচ্ছে দেশের বাইরে পড়তে যাবা, তাদের বিষয় ভিন্ন। ওকে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেছি। আবার এক্সট্রেনিয়া আছে কি যারা দেশের মধ্যে পড়তে চাও, কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, পাবলিকিয়ান হতে চাও, সো তোমাদের জন্য কিন্তু এইচএসসিটা ভালো করা মাস্ট 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 মাস্ট। কেন মাস্ট এটা আমি একটু আগেই তোমাদেরকে বুঝাই বললাম। ওকে, সো তুমি যেহেতু একজন পাবলিকিয়ান হইতে চাও, ফিউচারটা যেহেতু তুমি এভাবে দেখো, সুতরাং তোমার কি এইচএসসিতে সিরিয়াস হওয়াটা খুবই জরুরি। এবং এইচএসসিতে তুমি যেহেতু সিরিয়াস হইতেই চাচ্ছ, এখন থেকেই তুমি সিরিয়াস হও। কারণ ভাই সময় চোখের পলকে কোন দিক দিয়ে চলে যাবে তুমি জানো না। বিশেষ করে যারা 26-এর আসো, তারা বিষয়টা রিয়েলাইজ করতে পারতেছো। কিছুদিন আগেই তোমরা ভাই ফার্স্ট ইয়ারে উঠলা, তোমাদের কলেজের নতুন ড্রেস বানাইলা, তোমাদের কলেজের ক্লাসে গেলা, আড্ডাবাজি, ঘোরাঘুরি, তারপরে হচ্ছে এইরকম দেখা যাচ্ছে যে প্রেম প্রীতি, এসব করতে করতেই তোমাদের 2টা বছর কিন্তু অলরেডি খেয়ে ফেলছো। এখন যে লাস্টে 3-4 মাস আছে, এই 3-4 মাসও যদি তোমরা খেয়ে ফেলো ভাই, তাহলে কিন্তু সমস্যা। সো বি সিরিয়াস। ওকে, দেখো ওকে, আর 27-এর জন্য কিন্তু অলরেডি কিন্তু আমরা মিশন A+ 2.0 কোর্স কিন্তু আমরা অলরেডি রান করতেছি। সেখানে অনেক স্টুডেন্ট এনরোল করছে, অ্যান্ড তারা কিন্তু একটা বেশ ভালো একটা উপকার পাচ্ছে।
এবং 27-এর যারা আছো তারা যদি আরেকটু আগায় থাকতে চাও ভাই, আমি তোমাকে এটা আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো, তুমি আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে একটু জয়েন করো। অ্যাডমিশন নিয়ে ধারণা রাখাটা একটা এইচএসসি স্টুডেন্টের জন্য ফরজ, বিশেষ করে যারা 27-এর আছো তাদের জন্য তো আরও বেশি ফরজ। কারণ তুমি ভাই অ্যাডমিশন হচ্ছে একটা বিশাল সমুদ্র, অ্যাডমিশন হচ্ছে একটা বিশাল সমুদ্র। এই সমুদ্রে যদি তুমি আগে থেকে যদি তুমি একটু ধারণা না রাখো যে সমুদ্রের পানি কতটা ঠান্ডা, সাপোজ একটা পানি আমরা সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার আগে আমরা দেখি না যে পানিটা কতটুকু ঠান্ডা বা কি, কতখানি ঠান্ডা বা কতখানি গরম, কতখানি টেম্পারেচারটা সহ্য করার মতো আমরা দেখি না। বা সাপোজ ধরো যে পানি গরম করছি, গোসল করব, তো পানি গরম করার পরে আমরা একটু আঙুল দিয়ে দেখি না পানিতে যে হচ্ছে এটা কতটুকু গরম বা ঠান্ডা। ঠিক সেরকম তোমাকে এটা দেখতে হবে যে তুমি যে সমুদ্রে তুমি ঝাঁপ দিবা, যে সমুদ্রে তুমি এরকম সমুদ্র সাঁতরে পার হওয়ার চিন্তা করতেছো, সেই সমুদ্রটা আসলে কীরকম, এটার পানি কি ঠান্ডা নাকি এটার পানি গরম নাকি এটার পানি কি কতটুকু লবণাক্ত, একটু চাইখা দেখলা। সো বিষয়টা হচ্ছে এরকম। ওকে, রূপক অর্থে বুঝাইলাম। আচ্ছা যাই হোক, আমরা পড়ায় ফিরি। দেখো এপ্রিল থিসিসের প্রণেতা কে? তাহলে এপ্রিল থিসিসের প্রণেতা কে? এইটা তো আমার খুবই ইজি। এপ্রিল থিসিসের প্রণেতা কে? লেনিন, তাই না? এপ্রিল থিসিসের প্রণেতা কে? এপ্রিল থিসিসের প্রণেতা হচ্ছে লেনিন, তাই না? লেনিন তার এপ্রিল থিসিসে কি বলছিল? এপ্রিল থিসিসে বলছিল যে বুর্জোয়া শ্রেণী এখন ক্ষমতা দখল করছে, ঠিক আছে সমস্যা নাই, বুর্জোয়া শ্রেণী ক্ষমতা দখল করুক। শ্রমিক শ্রেণী কি? শ্রমিক শ্রেণী এই বুর্জোয়াদেরকে হটায় শ্রমিক শ্রেণী কি ক্ষমতা দখল করবে, এবং শ্রমিক শ্রেণীদেরকে এখনই ক্ষমতা দখল করতে হবে। লেনিন যখন তার এপ্রিল থিসিসটা সামনে আনলো, এইটা কিন্তু যারা শ্রমিক শ্রেণী ছিল তাদেরকে কিন্তু এটা মোটিভেট করছে। আমরা জানি যে হচ্ছে লেনিন কিন্তু ছিল কি বলশেভিক অংশের লিডার, তাই না? তার যে হচ্ছে রুশ সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি যেটা ছিল, হ্যাঁ সেটার কি বলশেভিক অংশের সে লিডার ছিল, সংখ্যাগরিষ্ঠ অংশকে আমরা বলশেভিক অংশ বলি। সেই বলশেভিক অংশের লিডার ছিল কি আমাদের লেনিন। সুতরাং সে যখন এপ্রিল থিসিসটা সামনে আনলো তখন কি বলশেভিক বিপ্লবটা, অর্থাৎ এই যে রুশ বিপ্লব আমরা বলি, এই বিপ্লবটা কি আরও বেশি ত্বরান্বিত হইল। আশা করি বুঝাইতে পারছি। ওকে, যাই হোক, এরপরে আসো, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সর্বপ্রথম ধারণা দেন কে? বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সর্বপ্রথম ধারণা দেন কে? এইটা একটু বলো তো। ওয়ালাইকুম আসসালাম আয়শানীরা। গ্রুপ সাবজেক্ট সব পাবা, ওটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি, ঠিক আছে? ক্লাসটাতে একটু থাকো। ওকে, ক্লাসটাতে একটু থাকো, তোমাদেরকে কোর্সের বিষয় পরে বলতেছি। দেখো বৈষম্যহীন সমাজ ব্যবস্থা সর্বপ্রথম ধারণা দেন কে? এইটা কিন্তু খুবই কমপ্লেক্স একটা কোয়েশ্চেন, এইটা খুবই কমপ্লেক্স একটা কোয়েশ্চেন তোমাদের কাছে লাগতে পারে। অলরেডি কিন্তু এটা 22-এ আসছে, 19-এ আসছে, ঠিক আছে? আমি সময় নষ্ট না করি। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা সর্বপ্রথম ধারণা দেন কে? সর্বপ্রথম ধারণা দেন হচ্ছে কি টমাস মুর। টমাস মুর ধারণা দেন। কোন গ্রন্থে ধারণা দেন? টমাস মুরের কিন্তু একটা গ্রন্থ ছিল, তাই না? টমাস মুর তার একটা গ্রন্থ ছিল, গ্রন্থটার নাম কি আমরা জানি? ইউটোপিয়া নামে হচ্ছে তার একটা গ্রন্থ ছিল। টমাস মুরকে বলা হয় কি? টমাস মুরকে বলা হয় হচ্ছে কাল্পনিক সমাজতন্ত্রী। কাল্পনিক সমাজতন্ত্রী, ঠিক আছে? এবং তিনি কিন্তু তার বইটা লেখেন কিসের ওপর? কল্পনাবাদের ওপর। কল্পনাবাদ ওয়ার্ডটা একটু মাথায় রাখবা। কল্পনাবাদ কি এটা নিয়ে পরে বলতেছি, আগে তুমি মেইন বিষয়টা বুঝো। দেখো, কাল্পনিক সমাজতন্ত্রী বলা হয় কেন? কাল্পনিক সমাজতন্ত্রী বলা হয় কারণ কার্ল মার্কস কিন্তু এই যে সমাজতান্ত্রিক যে মতবাদ বা সমাজতান্ত্রিক অর্থনীতি বা সমাজতান্ত্রিক যে মতবাদ, সেটা কিন্তু কার্ল মার্কস বৈজ্ঞানিকভাবে প্রমাণ করছিলেন, মানে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখাইছিলেন যে এইভাবে সমাজতন্ত্র একটা সমাজে বা একটা রাষ্ট্রে ইমপ্লিমেন্ট করা যায়। এটা কার্ল মার্কস প্রথম করে দেখাইছিলেন। বাট টমাস মুর কি করছিলেন? টমাস মুর কিন্তু এই সমাজতন্ত্রবাদের
কিন্তু সে কিন্তু আগেই একটা ধারণা কিন্তু দিছিল কাল্পনিকভাবে, সে কিন্তু সেটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে নাই, প্র্যাকটিক্যালি কিন্তু সে সেটা কি প্রমাণ করে নাই। বাট সে কি, সে একটা কাল্পনিক জ্ঞান থেকে সে কি তার হচ্ছে যে ইউটোপিয়া গ্রন্থ ছিল, সেখানে কিন্তু সে কাল্পনিকভাবে সে কিন্তু এমন একটা দ্বীপের কথা বলছিল সেখানে, যে এমন একটা দ্বীপ থাকবে, সেই দ্বীপে কি, সেই দ্বীপে সব কিছু সম্পদের মালিকানা সেই দ্বীপের মানুষদের মধ্যে কি সমভাবে বন্টন হবে বা বিতরণ হবে, এই বিষয়টা তিনি ওখানে কি বলছিলেন। ওকে, সো এই কারণে কিন্তু সে যেহেতু জিনিসটা কি বৈজ্ঞানিকভাবে তিনি প্রমাণ করে যান নাই, এই কারণে কি তাকে কি কাল্পনিক সমাজতন্ত্রী বলা হয়। ওকে, এই কারণে তাকে কাল্পনিক সমাজতন্ত্রী বলা হয়। ওকে, আর তিনি তার এই বইটা পুরোটাই কিন্তু কল্পনাবাদের ওপরেই তিনি লিখছিলেন। সো এত কিছু জানতে হবে না, জাস্ট এতটুকু জানো যে টমাস মুর ছিলেন কি একজন কাল্পনিক সমাজতন্ত্রী, ঠিক আছে। এবং তিনি তার এই সমাজতন্ত্রের যে কাল্পনিক ধারণা, সেটা তিনি কোন গ্রন্থে লিখছিলেন? ইউটোপিয়া গ্রন্থে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে বুঝাইতে পারছি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে টমাস মুর, যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, অর্থাৎ এই যে আমরা এই যে সমাজতন্ত্রেরই যে এই পয়েন্টটা, যে সমাজতন্ত্রে কি বৈষম্যহীন থাকবে সব কিছু। আমি বাজারে গেলে আমার কাছে যদি 1 কোটি টাকাও থাকে, আমি 10 কেজি চালই কিনতে পারবো, 10 কেজি চালের বেশি আমি কখনোই কিনতে পারবো না, এরকম যে ইয়েটা, মানে অর্থাৎ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, এইটার সর্বপ্রথম ধারণা দেন হচ্ছে কি টমাস মুর তার ইউটোপিয়া গ্রন্থের মাধ্যমে। ওকে, এই কারণে কি তাকে কাল্পনিক সমাজতন্ত্রী বলা হয়। তাহলে এখান থেকে আমরা কয়েকটা ইনফরমেশন জানলাম। টমাস মুরের গ্রন্থ কোনটা? টমাস মুরের গ্রন্থ হচ্ছে ইউটোপিয়া, ঠিক আছে। টমাস মুরের লেখা গ্রন্থ হচ্ছে ইউটোপিয়া। ওকে, আর টমাস মুরকে বলা হয় হচ্ছে কাল্পনিক সমাজতন্ত্রী। ওকে, আচ্ছা, আশা করি ক্লিয়ার হইতে পারছো। তাহলে এরপরে আসো তো আমরা একটা উদ্দীপক পড়িয়া 2টা প্রশ্নের উত্তর দিই। চীনে শ্রেণীহীন সমাজ গঠনে মাও সেতুং এর অবদান অপরিসীম। এর জন্য তিনি দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তাহলে এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতেছি। তো দেখো, এটা কি বোর্ড 22-এও আসছে, সকল বোর্ড 22-এও আসছে, 18-তেও আসছে, ঠিক আছে। কপাল ভালো থাকলে তোমাদেরও চলে আসতে পারে। তো দেখো, উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কোন নেতার সাদৃশ্য পাওয়া যায়? এইটা কি আর বলে দিতে হবে? এই এত ইজি কোয়েশ্চেন, এটা কি আর বলে দিতে হবে? এটা তো ফার্স্ট অপশন দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? ফার্স্ট অপশন দেখলেই বোঝা যাচ্ছে কে? লেনিন, তাই না? লেনিন। ওকে, তারপরে আসো রুশ বিপ্লবের ফলে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়, জারতন্ত্র উচ্ছেদ হয়, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, নিচের কোনটা সঠিক? তাহলে দেখো, এখানে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়, এটা সঠিক। কেন সঠিক? কারণ সমাজতান্ত্রিক যে অর্থনীতি আছে বা সমাজতন্ত্র মতবাদে কিন্তু কি আমরা একটা শোষণহীন সমাজের কমিটমেন্ট পাই, ঠিক আছে, যেখানে কারোর ওপর শোষণ করা হবে না, বা সেখানে কি যে পুঁজিবাদী সমাজের যে হচ্ছে একটা আধিপত্য আছে, সেই জিনিসটা সেখানে থাকবে না। ওকে, সো দেখো, তাহলে 1 নাম্বারটা আমার কারেক্ট, শোষণহীন সমাজ। 2 নাম্বার হচ্ছে কি জারতন্ত্র উচ্ছেদ হয়। এখন আমরা কিন্তু অলরেডি জানি যে রুশ বিপ্লবের মাধ্যমে কিন্তু রাজা জার দ্বিতীয় নিকোলাস কিন্তু কি ক্ষমতাচ্যুত হন, তাই না? সো জারতন্ত্রের এখানে উচ্ছেদ হয় অবভিয়াসলি। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এইটা না, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না রাশিয়াতে, ঠিক আছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই, বরঞ্চ সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ওকে, সো তাহলে 1 ও 2 আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার উত্তর হচ্ছে কি? আমার উত্তর হচ্ছে ক। আশা করি ক্লিয়ার। তাহলে উত্তর হচ্ছে কি? এখানে উত্তর হচ্ছে ক। ওকে, তারপরে আসো, কার প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা রাশিয়ায় জারতন্ত্র নামে পরিচিতি পায়? এইটা কিন্তু একটু টাফ কোয়েশ্চেন আছে। টাফ কোয়েশ্চেন কেন আমি বলতেছি? কার প্রতিষ্ঠিত প্রশ্ন পড়বো আগে আমরা প্রশ্নটা পড়ব। কার প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা রাশিয়ায় জারতন্ত্র নামে পরিচিতি পায়? বলো তো।
এইটা একটু বলো তো আমাকে, 6 নাম্বারটা একটু বলো তো। সামিয়া সুলতানা 6 নাম্বারটা একটু বলো তো। রোকন উদ্দিন 6 নাম্বারটা একটু বলো তো। একটু বলো দেখি, তোমাদের তোমাদের আমি একটু দেখি, ঠিক আছে। অনেকগুলো এমসিকিউ আছে, এর মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, অনেকে বলতেছ ক, অনেকে বলতেছ গ। এখন তোমার প্রশ্ন হচ্ছে কি, ভাইয়া কোনটা হবে, ভাইয়া কোনটা হবে, তাই না? উত্তর হবে, সঠিক উত্তর হবে কি, ক, তৃতীয় ইভান দ্য গ্রেট। সে কি, সে হচ্ছে এই জারতন্ত্র, এই জারতন্ত্র হচ্ছে প্রতিষ্ঠাতা, তৃতীয় ইভান দ্য গ্রেট। জারতন্ত্রের প্রতিষ্ঠাতা, ওকে, সে হচ্ছে প্রতিষ্ঠাতা। আর এই যে দ্বিতীয় নিকোলাস, যার কথা একটু আগে বললাম, সে হচ্ছে কি, শেষ, সর্বশেষ, সর্বশেষ জার শাসক, সর্বশেষ জার শাসক। আশা করি বুঝতে পারছো। আদার্স কোনো কিছু তোমাকে এখানে প্যাচ লাগাবে না, ওকে। তাহলে সঠিক উত্তর হবে কি, সঠিক উত্তর হবে হচ্ছে ক। তারপরে আসো, সো দেখো যে অলরেডি কিন্তু তোমরা কিন্তু অলরেডি তোমাদের যেই তোমাদের এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমরা অলরেডি একটা ডিফিকাল্টি ফেস করতেছো। ডিফিকাল্টিটা কি, যে তোমরা তোমাদের যে এমসিকিউটা, এইটা তোমাদের এমসিকিউ সলভিং স্কিল, আমি বলবো যে এখনও তোমাদের এমসিকিউ সলভিং স্কিল ইমপ্রুভ করতে হবে, এবং এটা তোমরা ইমপ্রুভ করতে পারবা ফ্রিতে। তোমাদের জন্য কিন্তু আমরা অলরেডি একটা ফ্রি এক্সাম ব্যাচ কিন্তু আমরা অলরেডি লঞ্চ করছি। অনেকগুলো এক্সাম অলরেডি হয়ে গেছে, হয়ে যাওয়া এক্সামগুলো দিতে পারবা, আর অন্যান্য এক্সাম যেগুলো হবে সেগুলো তোমরা দিতে পারবা, ঠিক আছে। এই কোর্সটা কমপ্লিটলি ফ্রি। এখানে তোমার থেকে আমরা কোনো ধরনের কোনো কোর্স ফি এখানে চার্জ করতেছি না। তুমি ওয়েবসাইটে ডিরেক্ট ঢুকবা, ঢুকে তুমি অ্যাকাউন্ট খুলবা, খুলে তুমি এনরোল করবা, দেন তুমি তারপরে কি, তারপরে তুমি সব কিছুর তুমি পরীক্ষা দিতে পারবা এখান থেকে। প্রত্যেকটা সাবজেক্ট, আমাদের মানবিক বিভাগের প্রত্যেকটা সাবজেক্ট, পরিণতির কোশ্চেন আমি নিজে করছি, ইতিহাস আমি নিজে করছি, যেহেতু আমি দুটো সাবজেক্ট পড়াই তোমাদের, ওকে। তারপরে হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, অর্থনীতি, যুক্তিবিদ্যা, মানে মানবিক বিভাগের সবগুলো সাবজেক্ট তোমরা জাস্ট একটা ছাদের তলায় তোমরা পেয়ে যাচ্ছ, তাও আবার ফ্রিতে। সো এই ফ্রি এক্সাম ব্যাচের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের শেষ মুহূর্তে তোমাদের প্রিপারেশনটা আসলে কেমন, এইটা তোমরা কিন্তু ঝালাই করে নিতে পারবা। আমি বলি ভাই, সবচেয়ে বেশি তোমরা যত বেশি পারো এক্সাম দাও, যত বেশি পারো এক্সাম দাও, কারণ এক্সাম না দিলে ট্রাস্ট মি, তুমি এইচএসসিতে যে তুমি তোমার এমসিকিউ টাইমলি তুমি কখনোই দাগায় শেষ করে আসতে পারবা না। এবং তুমি যদি এমসিকিউ যদি তুমি ভালো মতো না দাগাও, তোমার এ প্লাস পাওয়ার চান্স ওইখানেই চলে গেল। কারণ এমসিকিউ হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে কি, তোমাকে ডিরেক্ট মার্ক দিবে, ছাকা মার্ক দিবে। এমসিকিউতে কি কোনো মার্ক কাটার সুযোগ আছে? নাই, আনলেস তুমি যদি ভুল অ্যান্সার না দাও। তো তুমি যদি ভুল অ্যান্সার দাও, তোমার তো মার্ক কাটবে। আর তুমি যদি ঠিক অ্যান্সার দাও, তুমি 1 মার্ক গ্যারান্টিড পেয়ে গেলা, ঠিক আছে। সৃজনশীলে না হয় তোমাকে 8 দিতে পারে, 9 দিতে পারে, বা 7 দিতে পারে টিচারের ইচ্ছা মতো, বাট তোমাকে এমসিকিউতে তো তোমাকে মার্ক কাটার সুযোগ নাই। সো এই এক্সাম ব্যাচটা তোমরা আজকেই, যারা এই এখন এই ক্লাসটা দেখতেছো, এখন ক্লাস শেষ করে তোমরা যে এক্সাম ব্যাচটাতে অ্যাটলিস্ট এনরোল করে ফেলিও, ওকে। এইটা তোমরা
ওয়েবসাইটে ঢুকবা, ওয়েবসাইটে ঢুকে কি, ওয়েবসাইটে ঢুকে তোমরা ওখানে দেখতে পাবা যে আমাদের যে এডুকেশন বিডি ওয়েবসাইট আছে, সেখানে তোমরা ঢুকে কি এই এক্সাম ব্যাচটা তোমরা দেখতে পাবা, সেখানে তোমরা এনরোল করতে পারবা। ওকে, আর যদি তারপরও যদি এনরোল করার প্রসেসটা না বুঝো, সেক্ষেত্রে তুমি পেজে মেসেজ দিও, তোমাকে পেজ থেকে গাইড করে দেওয়া হবে। ওকে, আচ্ছা তারপরে আসো ইনাফ অফ প্রমোশন। দেখো ডাস ক্যাপিটাল এর লেখক কে? সকল বোর্ড 22। ডাস ক্যাপিটালের লেখক কে? ডাস ক্যাপিটালের লেখক কে একটু আমাকে বলো তো। আমি একটু অফ হলাম। হ্যাঁ, ডাস ক্যাপিটালের লেখক কে একটু বলো তো। তোমাদের ভাই একটু সিক, কিছু মনে করো না। ডাস ক্যাপিটালের লেখক কে? ডাস ক্যাপিটালের লেখক কে একটু আমাকে বলো তো। কি ব্যাপার, সবাই কি ঘুমায় গেল নাকি? এই যে প্রিন্স অলরেডি রিপ্লাই দিচ্ছে। দ্রুত দ্রুত, আমাদেরকে আরো অনেকগুলো পড়তে হবে তো। আচ্ছা দেখো, ডাস ক্যাপিটালের লেখক কে? অলরেডি কিন্তু তোমরা এটা বুঝতে পারতেছো, তাই না? অলরেডি কিন্তু তোমরা এটা বুঝতে পারতেছো যে ডাস ক্যাপিটালের লেখক কে। ডাস ক্যাপিটালের লেখক হচ্ছে কে? কার্ল মার্কস। কার্ল মার্কস ডাস ক্যাপিটাল গ্রন্থ রচনা করেন এবং তিনি সেটা 1867 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হইতে পারছো। ওকে, তারপরে আসো জ্ঞানমূলক প্রশ্ন, এটাতে বেশি প্যারা নিতে হবে না। দেখো, রুশ বিপ্লবের সময় রাশিয়ার জনসংখ্যার বেশিরভাগই ছিল, তাহলে রুশ বিপ্লবের সময় বা বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ার জনসংখ্যার বেশিরভাগ মানুষ কারা ছিল? কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ভূমিদাস, কারা ছিল একটু বলো তো। আচ্ছা, বেশি টাইম নেওয়া নেই। রুশ বিপ্লবের সময় রাশিয়ার ম্যাক্সিমাম মানুষ কিন্তু ছিল কি? কৃষক। রাশিয়ার ম্যাক্সিমাম মানুষ ছিল কৃষক, প্রায় 77% কৃষক ছিল, প্রায় 77% কৃষক ছিল। এবং শ্রেণী ছিল দুইটা। শ্রেণী ছিল কয়টা? শ্রেণী ছিল দুইটা। একটা হচ্ছে কি? অভিজাত শ্রেণী, অভিজাত শ্রেণী। আরেকটা ছিল কি? এই কৃষক শ্রেণী। এই কৃষক শ্রেণী বা হচ্ছে এই যে তোমার বলো যে কৃষক বলো, বুর্জোয়া বলো, বা যেটাই বলো, এরা ছিল। এবং মানে অর্থাৎ একজন ছিল কি? একজনের ছিল হচ্ছে ভূমি ছিল, প্রচুর ভূমি ছিল। আর এই শ্রেণী ছিল হচ্ছে ভূমিহীন। এদেরকে কি বলা হতো? এদেরকে বলা হতো হচ্ছে ভূমিহীন শ্রেণী। এদেরকে ভূমিহীন শ্রেণী বলা হতো, কারণ কৃষক ছিল কিন্তু কৃষকদের কোনো এখানে ভূমির ওপর তাদের কোনো রাইট ছিল না। তাহলে প্রায় 77% কিন্তু এখানে কৃষক ছিল। এই বিষয়গুলো তোমাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে, খুবই সেন্সিটিভ বিষয়। তারপরে আসো, হিটলার ও মুসোলিনি কত সালে অক্ষ শক্তি চুক্তি সম্পন্ন করেন বা অক্ষ শক্তি চুক্তি স্বাক্ষর করেন? হিটলার এবং মুসোলিনি, হিটলার এবং মুসোলিনি কত সালে অক্ষ শক্তি চুক্তি স্বাক্ষর করেন? এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, মেঘ বর্ষা। আমি এটা বোঝানোর জন্য বলছি যে একটা শ্রেণীর কি অনেক ভূমি আছে, আরেকটা শ্রেণী কি একদমই টোটালি ভূমিহীন, এটা বোঝানোর জন্য বলছি। ঠিক বলছো। দেখো, হিটলার ও মুসোলিনি কত সালে অক্ষ শক্তি চুক্তি স্বাক্ষর করেন বলো তো? এটা জ্ঞানমূলক প্রশ্ন, বেশি সময় নিব না। এটা জ্ঞানমূলক প্রশ্ন। 1936 সালে। কত সালে? 1936 সালে। ওকে, তারপরে আসো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির দেশ কোনটি? দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির দেশ নিচের কোনটি?
ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, ইতালি। অক্ষশক্তির দেশ, খুবই ইজিলি বোঝা যাচ্ছে। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া তিনটাই কিন্তু কি মিত্র শক্তি, আর এখানে একটাই জাস্ট আছে যেটা কি অক্ষশক্তি, সেটা হচ্ছে কি এই যে ইতালি, মুসোলিনির ইতালি। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে ঘ। তারপরে আসো, দেখো আমরা কিন্তু অলরেডি, তোমরা যারা এখানে 26-27 বোধ ব্যাচে আছো, 27 ব্যাচের যারা একটু এগিয়ে থাকতে চাও তারাও আসতে পারো, সমস্যা নাই। বাট 26 ব্যাচের যারা আছো তোমাদের জন্য কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু আমাদের টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচ আর হচ্ছে টেস্ট পেপার সলিউশন ব্যাচ কিন্তু আমরা নিয়ে আসছি। দেখো ভাই, তুমি তোমার মনের খবর আমি জানি। তুমি একটা মানুষ, তুমি এত গাদা গাদা টেস্ট পেপার কিনে নিয়ে এসে, বাসায় কিনে নিয়ে এসে না তুমি সেগুলো পড়ো, না তুমি সেগুলো কমপ্লিটলি দাগাও। তো এর চেয়ে ভালো তুমি ভাই আমাদের কোর্সে এনরোল করো। আমাদের কোর্সে এনরোল করার পরে ভাই আমরা তোমাকে সব কিছু গুছায় এনে তোমার মুখে আমরা খাবার তুলে খাওয়াই দিব, কোনো সমস্যা নেই। রোজা রমজান মাস, তারপরেও বলতে হচ্ছে এমনি। তুমি জাস্ট তোমার সামনে জাস্ট আমরা খালি এই যে দেখো এখানে বাংলা, ইংরেজি, আইসিটি, তারপরে এখানে মানবিক বিভাগের যে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে তোমরা লাইভ ক্লাস পাবা, যেখানে তোমাদেরকে আমরা ক্লাসের মধ্যে তো আমরা সাজেশন তো আমরা দিবই, সেই সাথে সিকিউ, এমসিকিউ সব কিছু সলভ করাই দিব টেস্ট পেপারে। প্রত্যেকটা কলেজের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, প্রত্যেকটা বোর্ডের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, একদম পুরো আমরা কি পোস্টমর্টেম করব এই টেস্ট পেপার সলিউশন ব্যাচে। সুতরাং তোমরা যারা এখনো যারা এনরোল করো নাই, প্লিজ এনরোল করে নিও, ঠিক আছে? অলরেডি যারা হচ্ছে আমাদের কামব্যাক 2 বা কামব্যাক কোর্সে আছো অলরেডি, তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট আছে অলরেডি, ঠিক আছে? সো টোটাল কোর্সটা কিন্তু তোমরা 1999 টাকার মধ্যেই পেয়ে যাবা। সুতরাং একটু নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করো যে আসলে কি করতেছো। ওকে, দেখো উদ্দীপকটি পড়ে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। চলো একটু 11 নম্বর প্রশ্নটা পড়ি। দেখো উদ্দীপকটা পড়ি আগে। সম্প্রতি রাশিয়া প্রতিবেশী দেশ ইউক্রেন আক্রমণ করায় বিশ্ব আবার একটি মহাসমরের দ্বারপ্রান্তে উপনীত, এবং তা হবে কি 20 শতাব্দীর মধ্যভাগে সংঘটিত মহাসমরের চেয়েও গণবিধ্বংসী। সকল বোর্ড 22 এটা আসছিল, ঠিক আছে? তো দেখো উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ মহাসমর কোনটি? উদ্দীপকে কোন মহাসমরকে ইঙ্গিত করা হয়েছে? অবভিয়াসলি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ইঙ্গিত করা হয়েছে, তাই না? দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কি এখানে ইঙ্গিত করা হয়েছে। তারপরে আসো, উক্ত মহাসমরে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি জোট কোনটা? মিত্রশক্তি জোট আমরা একটু খুঁজি তো, এখানে একটু আমরা খুঁজি মিত্রশক্তি জোট, আমরা একটু এখানে খুঁজি। দেখো ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, ইটালি, তার মানে ইটালি আছে ক নাম্বার আগেই বাদ। জার্মানি, ফ্রান্স, জাপান, ইটালি এটাও বাদ। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র হইতে পারে। জার্মানি, রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, এটা তো হবেই না জীবনে। তাহলে কি উত্তর হবে গ। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে গ, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত জোট। এটা হচ্ছে কি আমাদের মিত্রশক্তি জোট। ওকে, এটা হচ্ছে আমাদের মিত্রশক্তি জোট। তারপরে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম আক্রমণকারী কে ছিলেন? প্রথম আক্রমণকারী কে ছিলেন আমরা অলরেডি জানি। প্রথম আক্রমণকারী ছিলেন হচ্ছে হিটলার। হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। সুতরাং উত্তর হবে কি ক। এরপরে আসো মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে। সকল বোর্ড 2023। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে কত সালের কত তারিখে? এইটা মনে রাখাটাও খুবই ইজি। এটা তোমরা মনে রাখবা 1941 সালের 7 ডিসেম্বর। 1941 সালের 7 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে। ঠিক আছে, 1941 সালের 7 ডিসেম্বর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি যোগদান করে। কেন যোগদান করে ভাই? কারণ কি জাপান যুক্তরাষ্ট্রের যে হাওয়াই দ্বীপে
যুক্তরাষ্ট্রের যে পার্ল হারবার নৌঘাঁটি ছিল সেখানে যখন জাপান আক্রমণ করার পরে কিন্তু যেদিন আক্রমণ করে সেদিনই কিন্তু তারা কি যুক্তরাষ্ট্র কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে। এর আগে কিন্তু যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে জড়িত ছিল, অর্থাৎ কি করতো, অস্ত্র সহায়তা দিত বা বিভিন্ন রকম আর্থিক সহায়তার মাধ্যমে তারা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধটাতে তারা ইনভলভ ছিল। বাট জাপান যখন যুক্তরাষ্ট্রের এই পার্ল হারবারে আক্রমণ করার পরে কি তারা কি সাথে সাথে এখানে কি তারা ডিরেক্টলি ইনভলভ হয়ে গেল। আশা করি বুঝাইতে পারছি। নাগাসাকি শহর কোথায় অবস্থিত, এটা তো আলাদাভাবে বলার কিছু নাই। নাগাসাকি কোথায় অবস্থিত? জাপানে অবস্থিত। ওকে, হিরোশিমা আর নাগাসাকিতে। ওকে, আর এই যে 27-এর যারা ছিল এতক্ষণ তো গলা ফাটাইলাম। দেখো 27-এর যারা ছিল অলরেডি কিন্তু তোমাদের কিন্তু মিশন A+1 শেষ চলে গেছে। মিশন A+2 কিন্তু অলরেডি চলতেছে। মিশন A+2 চলতেছে এবং এখানে কিন্তু তোমরা মানবিক বিভাগের সব পেয়ে যাচ্ছ, বাংলা ইংরেজি আইসিটি এবং মানবিক বিভাগের সব সাবজেক্ট। কেউ যদি বাংলা ইংলিশ আইসিটিও করতে চাও সেটার জন্য তোমাদের অপশন আছে যে না ভাই আমি শুধু বাংলা ইংলিশ আইসিটি করব। যারা অন্যান্য বিভাগের আসো, সায়েন্সের আসো বা আদার্স, তারা এটা করতে চাইলে এটাও করতে পারবা। আবার তোমরা যদি চাও যে মানবিক বিভাগের সব সাবজেক্ট আমি একটা কোর্সের মধ্যেই চাই, তাহলে কিন্তু তোমাদের জন্য এটা আছে। ওকে, সুতরাং তোমরা দ্রুত কোর্সে এনরোল করে ফেলো। ওকে, লেট করো না 27-এর যারা আসো। দেখো আচ্ছা, তারপরে আসো তো একটু, কোন দেশের আত্মসমর্পণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে? অবভিয়াসলি জাপান। কেন জাপান? কারণ হচ্ছে যে জাপানের যখন হিরোশিমা আর নাগাসাকিতে যখন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা নিক্ষেপ করার পরে কি জাপানের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় থাকলো না। তোমাকে একটা দলিল দেই, দলিলটা হচ্ছে যে জাপান কিন্তু যুদ্ধে অলরেডি জাপান কিন্তু ফোন আসছিল, সরি। দেখো জাপান কিন্তু অলরেডি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু তারা অলরেডি কোণঠাসা হয়ে পড়ছিল। তুমি যদি একটু তখনকার বিশ্বযুদ্ধে তুমি যদি ছবিগুলো একটু দেখো, তুমি দেখবা যে হচ্ছে জাপানিজ বিভিন্ন সোলজারের ওদের কিন্তু হচ্ছে চশমা পরা, যুদ্ধক্ষেত্রে কিন্তু কি চশমা পরা সোলজার কেউ নিতে চাবে না। বাট জাপানের কাছে উপায় ছিল না, তারা কি বিভিন্ন মাঝবয়সী যারা একটু লোকজন ছিল তাদেরকেও কিন্তু তারা যুদ্ধে ইনক্লুড করছিল। সো অনেক সোলজারকে দেখবা যে ওদের কিন্তু চশমা পরা, ঠিক আছে। বা দেখা যাচ্ছে তখন তো মানে ইউনিফর্মের প্রচুর দরকার ছিল, কারণ ইউনিফর্ম লাগতো যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে তখন তারা কি করতো, তারা যে মৃত লাশগুলো ছিল সেখান থেকে তারা ইউনিফর্ম কালেক্ট করে ওগুলোকে ধুয়ে ইস্ত্রি করে আবার কি নতুন যারা সৈনিক যাইতো তাদেরকে কিন্তু তারা দিত, ঠিক আছে। আর তোমরা মোটামুটি এই প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যদি আরও একটু বেশি তোমরা জানতে চাও, তোমরা বিভিন্ন বই পড়তে পারো এটার জন্য, ঠিক আছে। বিভিন্ন বই পড়তে পারো। আমি পার্সোনালি একটা বই রেকমেন্ড করব তোমাদেরকে, সেটা হচ্ছে অল কোয়াইট অন ওয়েস্টার্ন ফ্রন্টস। ওকে, অল কোয়াইট অন ওয়েস্টার্ন ফ্রন্টস, এটা তোমরা পড়তে পারো। এটা যদিও প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে লেখা। পেজে মেসেজ দিও, অলরেডি বলছি অল সাবজেক্ট তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 2999 টাকায়। ওকে, অল সাবজেক্ট তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 2999 টাকায়। আর ক্লাস হচ্ছে সম্ভাব্য শুরুর তারিখ হচ্ছে 15 এপ্রিল। ওকে, ওকে, হ্যাঁ মেঘ বর্ষা। দেখো সো জাপানের আত্মসমর্পণের মধ্যে দিয়ে কিন্তু কি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। ওকে, 1945 সালে। দেখো ভৌগোলিক সাম্রাজ্যবাদের অবসান ঘটে কিভাবে? একটু গলায় প্রেশার পড়তেছে। দেখো ভৌগোলিক সাম্রাজ্যবাদের অবসান ঘটে কিভাবে? অবভিয়াসলি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে, তাই না? দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে, এখানে আর অন্য কোনো কিছুই ভাবার নাই, ঠিক আছে। ভৌগোলিক সাম্রাজ্যবাদের অবসান ঘটে বলতে কি, সাম্রাজ্যবাদ বলতে আমরা কি বুঝি, যে মানে প্রত্যেকটা মানে একজন মানুষ কি বা একজন রাষ্ট্রনেতা কি
একটার পর একটা দেশ দখল করে কি তার সাম্রাজ্যটা সে বিস্তার করবে, ঠিক আছে, সাম্রাজ্যবাদী শাসক যারা ছিল ইতিহাসে। সো এই ভৌগোলিক সাম্রাজ্যবাদের অবসান ঘটে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে, যদিও এখন এটা এখনো চলতেছে, ঠিক আছে, এখনো এটা চলতেছে অনেকাংশে। দেখো জাতিসংঘ দিবস কত তারিখে, জাতিসংঘ দিবস কত তারিখে বলো তো? তাহলে জাতিসংঘ দিবস আমরা কোনটাকে বলি? জাতিসংঘ যেদিন প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালের 24শে অক্টোবর, 24শে অক্টোবর। তাহলে 24শে অক্টোবরকে আমরা কি বলবো? জাতিসংঘ দিবস বলবো। আশা করি ক্লিয়ার। জাতিসংঘের প্রস্তাবককে, জাতিসংঘের প্রস্তাবককে, জাতিসংঘের প্রস্তাবককে দেখো, জাতিসংঘের প্রস্তাবক এখানে চার্চিল আছে, উথান্ট আছে, তারপর হচ্ছে রুজভেল্ট আছে, স্ট্যালিন আছে। অ্যান্সারটা কিন্তু হবে কি? অ্যান্সার হবে রুজভেল্ট। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে রুজভেল্ট। ওকে, অনেকে চার্চিল দিতে পারো ভুল করে, বাট উইনস্টন চার্চিল কিন্তু জাতিসংঘের প্রস্তাব করেন নাই, রুজভেল্ট করছিলেন। ওকে, দেখো শুরুতে জাতিসংঘের সদস্য সংখ্যা কত ছিল? শুরুতে জাতিসংঘের সদস্য সংখ্যা কত ছিল? 20 নাম্বারটা একটু বলো তো সামিয়া, 20 নাম্বারটা একটু বলো। মেঘ বর্ষা 20 বলো, 20। একটু বসি, হ্যাঁ, 20 নাম্বারটা একটু বলো তো আপু। একটু 20 নাম্বারটা বলো, ঠিক আছে? আর বেশি এমসিকিউ নাই, আর 10টা এমসিকিউ আছে, এরপরে আমরা শেষ করে দিব। দেখো অলরেডি কিন্তু তোমরা অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 51টা। ওকে, 51টা। এরপরে আসো, জাতিসংঘ গঠন প্রক্রিয়ায় সর্বশেষ পদক্ষেপ হচ্ছে কোনটা? হ্যাঁ, এখন আমরা বিভিন্ন সম্মেলনের কথা এখানে পড়ছি। সর্বশেষ পদক্ষেপ হিসেবে বা সর্বশেষ সম্মেলন কোনটা ছিল বলো তো? এখানে এই 4টার মধ্যে সর্বশেষ সম্মেলন কোনটা ছিল? সর্বশেষ সদস্য এখানে, সরি, সর্বশেষ সম্মেলন কোনটা ছিল বা সর্বশেষ পদক্ষেপ কোনটা ছিল বলো তো? অবভিয়াসলি কি সান ফ্রান্সিসকো সম্মেলন, সান ফ্রান্সিসকো সম্মেলন। কারণ 1945 সালে আমরা কি জানি? 1945 সালে এই যে প্রায় এপ্রিল থেকে প্রায় কত 25শে এপ্রিল, 25শে এপ্রিল থেকে প্রায় এই যে 26 জুন, এই 26 জুন এই পুরো টাইমটা কিন্তু এই সান ফ্রান্সিসকো শহরে কিন্তু এই সম্মেলনের মাধ্যমে কি টোটাল মোটামুটি 50টা দেশ হচ্ছে ফার্স্টে তারা হচ্ছে একটা এগ্রিমেন্টে আসে জাতিসংঘ গঠনের ক্ষেত্রে। এবং পরবর্তীতে কি 51তম দেশ হিসেবে লাস্ট দেশ যেটা ছিল পোল্যান্ড ছিল। এবং তারা কি করে? তারা হচ্ছে পরবর্তীতে এই 51টা দেশ মিলে কিন্তু তারা স্বাক্ষর করে, ঠিক আছে? সুতরাং একটা প্রশ্নের সাথে কিন্তু আরেকটা প্রশ্ন কোরিলেটেড। ওকে, এই বিষয়গুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে, তাহলে উত্তর কি হবে? সান ফ্রান্সিসকো সম্মেলন। এরপরে আসো, স্নায়ুযুদ্ধ শব্দটি সর্বপ্রথম প্রয়োগকারী কে? খুবই 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 ইম্পর্টেন্ট ভাই, এইটা তুমি লিখে রাখো। এটা যে কোনো একটা বোর্ডে আসবেই, যে কোনো একটা বোর্ডে এই প্রশ্নটা আসবেই, যে কোনো একটা বোর্ডে আসবে। কোন বোর্ডে আসবে আমি জানি না, বাট চলে আসবে। তাহলে দেখো, স্নায়ুযুদ্ধ শব্দটি অফিসিয়ালি প্রথম কে প্রয়োগ করেন? তাহলে দেখো এখানে অধ্যাপক ফ্রাঙ্কেল, ফ্রিডম্যান, ফুলটন, বার্নার্ড বারুচ। অবভিয়াসলি কি বার্নার্ড বারুচ, ঠিক আছে? ওকে,
তারপরে আসো, ট্রুম্যান ডক্ট্রিন কোন দেশের বিরুদ্ধে প্রয়োগ করা হয়? ট্রুম্যান ডক্ট্রিন কোন দেশের বিরুদ্ধে প্রয়োগ করা হয় বলো তো একটু। দেখো ট্রুম্যান ডক্ট্রিনটা কি আমরা জানি। দেখো 1947 সালে, মানে স্নায়ুযুদ্ধ তো 1945 সালে শুরু হয়েছিল আনঅফিসিয়ালি বা অফিসিয়ালি যেটাই বলি, ঠিক আছে। 1947 সালে এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান তিনি তার একটা নীতি ঘোষণা করেন। নীতিটা কি, যে পৃথিবীর যে কোনো দেশ যদি তার মধ্যে তার ভেতরে যদি তারা সমাজতান্ত্রিক মতবাদ যদি তারা বাধাগ্রস্ত করতে চায় বা যদি তারা সেই মতবাদের বিরুদ্ধে দাঁড়াতে চায়, তাহলে কি যুক্তরাষ্ট্র তাদেরকে কি অর্থনৈতিক এবং সামরিক সহায়তা দিবে। এটাই ট্রুম্যান ডক্ট্রিন। আপাতত এতটুকুই মনে রাখো। সো এটা দেখো, ট্রুম্যান ডক্ট্রিন কোন দেশের বিরুদ্ধে প্রয়োগ করা হয়, তাহলে কোন দেশের বিরুদ্ধে প্রয়োগ করা হবে, এখানে কোন দেশ, কোন এমন দেশ আছে, অবভিয়াসলি রাশিয়া। ওকে, সো অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে রাশিয়া। ওকে, আর অলরেডি কিন্তু প্রি অ্যাডমিশন ব্যাচ নিয়ে কিন্তু শুরুতেই কথা বলছি। দেখো একটা জিনিস কি, যে তোমাকে শুরু থেকে সিরিয়াস থাকতে হবে। তোমার এই মুহূর্তে দরকার হচ্ছে সিরিয়াসনেস এই মুহূর্তে তোমার দরকার সিরিয়াসনেস। তুমি যদি এই এইচএসসি পার হয়ে তুমি যদি চাও যে তুমি পাবলিকিয়ান হবা, তুমি একটা ভালো পাবলিক ভার্সিটিতে পড়বা, বা তোমার যদি ড্রিম থাকে ঢাকা ইউনিভার্সিটি, অবভিয়াসলি তোমাকে প্রি অ্যাডমিশন পড়তে হবে, প্রি অ্যাডমিশন সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে। ইভেন 27 ব্যাচেরও যারা আসো এখানে, তাদেরকেও আমি বলতেছি যে লাগলে তোমরাও একবার ভর্তি হয়ে যাও। এটা কোনো এক্সট্রা পড়ার চাপ না, এখানে কোনো কিছুই তোমাকে কি এক্সট্রা করে চাপ দেওয়া হবে না, বরং ওই ঘুরে ফিরে ওই বাংলা, ঘুরে ফিরে ওই ইংরেজি, জাস্ট তোমাকে প্যাটার্নটা বোঝানো হবে যে তুমি এই প্যাটার্নে পড়বা, এই প্যাটার্নে প্রিপারেশন নিলে তোমার জন্য ভালো। তারপর হচ্ছে ওই ঘুরে ফিরে টেক্সট বুক, ওই ঘুরে ফিরে সাধারণ জ্ঞান। সো এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। প্রি অ্যাডমিশন পড়া কি তোমাদের প্রত্যেকের জন্য কি ফরজ। ওকে, যাই হোক, আচ্ছা তারপরে আসো, হয়ে গেছে, আমি তো নিজেই ভুলে গেছি। দাঁড়া লাইভ হচ্ছে, ল্যাপটপ নিয়ে আমি দেখতেছি নিয়ে। দেখো স্নায়ুযুদ্ধ শুরু হয় কত সালে? স্নায়ুযুদ্ধ শুরু হয় কত সালে? অনেকে 46 বলবে, 47 বলবে, বাট না, স্নায়ুযুদ্ধ কিন্তু শুরু হয় 1945 সালে। স্নায়ুযুদ্ধ শুরু হয় কি 1945 সালে। স্নায়ুযুদ্ধ শুরু হয় 1945 সালে, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এরপরে আসো, কত খ্রিস্টাব্দে নেটো গঠিত হয়? কত খ্রিস্টাব্দে নেটো গঠিত হয়? কত খ্রিস্টাব্দে নেটো গঠিত হয় বলো তো? 1955 না 1949? বলো কোনটা? আরো ইজি করে দিলাম, অপশন খ না অপশন ঘ? বলো 25 নাম্বারটা একটু বলো তো। সূচনা, সামিয়া, এরা প্রথম থেকে উত্তর দিচ্ছে, খুবই ভালো। আমি ফার্স্টেই বলছি যে ক্লাসে একটু রেসপন্স করবা, তোমাদেরকে যা যা দেখাবো বা যা যা তোমাদেরকে এখানে শেখাবো তোমরা একটু রেসপন্স করবা। খ, তাই না? অলরেডি প্রিন্স বলে ফেলছে, সাবাস। দেখো খ, 1949 সালের 4 এপ্রিল 1949 সালের 4 এপ্রিল সামনে আসতেছে, এই নেটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই নেটো গঠিত হয়। এবং এই নেটো কি পরবর্তীতে একটা শক্তিশালী সামরিক জোট হিসেবে আত্মপ্রকাশ করে। ওকে, আর 1955 সালে কি, 55 সালে ওয়ার্স গঠিত হয়, ওয়ার্স প্যাক্ট। ওকে, বাট ওয়ার্স প্যাক্টটা কিন্তু পরবর্তীতে আর থাকে না। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন যখনই শেষ, ওয়ার্স প্যাক্টও শেষ। ওকে, সো দেখো তাহলে এখানে ক্লিয়ার।
তারপরে আসো, বার্লিন প্রাচীর নির্মাণ করা হয় কত সালে? বার্লিন প্রাচীর কত সালে নির্মাণ করা হয়? বার্লিন প্রাচীর কত সালে নির্মাণ করা হয়? দেখো, বার্লিন প্রাচীর কিন্তু হচ্ছে কি 1961 সালে নির্মাণ করা হয়। ঠিক আছে, 1961 সালে নির্মাণ করা হয়। আমরা কি জানি? আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু ভাই দুইটা জার্মানি, মানে জার্মানি দুই ভাগে ভাগ হয়ে গেছিল। ঠিক আছে, জার্মানি দুই ভাগে ভাগ হয়ে গেছিল এবং পূর্ব জার্মানি ছিল কি? পূর্ব জার্মানি ছিল হচ্ছে সোভিয়েত সমর্থিত, রাশিয়া সমর্থিত। তো সোভিয়েত রাশিয়া এখন ওই পূর্ব জার্মানির যে নিয়মকানুন বা পূর্ব জার্মানির যে স্ট্রিক্টনেস সব কিছু থেকে বাঁচার জন্য কি মানুষ কি করতেছিল? পশ্চিম জার্মানিতে পালায় যাচ্ছিল, অর্থাৎ যেইটা হচ্ছে যুক্তরাষ্ট্র সমর্থিত জার্মানি, সেখানে পালায় যাচ্ছিল। তো এই পালায় যাওয়া রোধ করতেই 1961 সালে কি এই বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়। বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়। ওকে, হ্যাঁ, নেটোর বিপরীত ওয়ার্সা। দেখো, আচ্ছা, এটা খুব বেশি প্যারানোর দরকার নাই। ইউরোপে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর পতনের ফলে দেখো কি হয়, এটা হচ্ছে 25-এ আসছিল তোমাদের সকল বোর্ড। বিশ্ব ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে, স্নায়ুযুদ্ধের অবসান ঘটে, একক বিশ্বশক্তি হিসেবে কি যুক্তরাষ্ট্রের উত্থান ঘটে। অপশন তো মনে হচ্ছে চারটাই হবে, চারটাই হবে তাই না? ঘই হবে অপশন, তাই না? তিনটাই হবে অপশন, মনে তো হচ্ছে তিনটাই হবে। হ্যাঁ, উত্তর হচ্ছে তিনটাই। বিশ্ব ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে, অর্থাৎ বিশ্বে কি পুঁজিবাদী প্রভাব পার্মানেন্টলি এটা চলে আসে। স্নায়ুযুদ্ধের অবসান ঘটে, অলরেডি ঘটে গেছে যেটা। তারপরে কি একক বিশ্বশক্তি হিসেবে কি যুক্তরাষ্ট্রের উত্থান ঘটে। ঠিক আছে, যেটা আমরা আজও দেখতে পাচ্ছি। সুতরাং কি ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর পতনের ফলে কি এই সমাজতান্ত্রিক মতবাদের কি এখানে কি কবর রচিত হয়। তারপরে আসো, উদ্দীপকটি পড়ে 28 নং প্রশ্নের উত্তর দাও। কঙ্গোর স্থানীয় অধিবাসীরা ইটালিয়ানদের মাধ্যমে বৈষম্যের শিকার হয়। ইটালিয়ানদের চোখে কঙ্গোর অধিবাসীরা নিকৃষ্ট। আমরা তাহলে একটা উদ্দীপক পড়লাম। এখন দেখো, উদ্দীপকে কঙ্গোর সাথে সাদৃশ্য রয়েছে নিচের কোন দেশের? তাহলে দেখো, কঙ্গোর স্থানীয় অধিবাসীরা ইটালিয়ানদের মাধ্যমে কি বৈষম্যের শিকার হয়। হ্যাঁ, ইটালিয়ানদের মাধ্যমে তারা হচ্ছে কি বৈষম্যের শিকার হয় এবং ইটালিয়ানদের চোখে কঙ্গোর অধিবাসীরা নিকৃষ্ট। তাহলে দেখো, এখানে কিন্তু একটা রেসিজমের বিষয় চলে আসতেছে অলরেডি, তাই না? আমরা বুঝতেছি কি এখানে অলরেডি একটা রেসিজমের বিষয় চলে আসতেছে এবং এই রেসিজমটা কোথায় বেশি ছিল? এটা কোথায় বেশি ছিল? এখানে অপশনে আমরা, তুমি একটু দেখো তো। তাহলে এখানে কি উত্তর আফ্রিকা, তাই না? উত্তর আফ্রিকার সাথে আমরা এটার কি সাদৃশ্য পাই। এরপরে আসো, নেলসন ম্যান্ডেলা কত সালে কি নোবেল পুরস্কার পান? নেলসন ম্যান্ডেলা কত সালে নোবেল পুরস্কার পান? এটা তো জ্ঞানমূলক, এটা তো পারার কথা। এটা তো জ্ঞানমূলক, এটা তো পারার কথা। দেখো, নেলসন ম্যান্ডেলা কি 1993 সালে 1993 সালে কি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন, তাই না? আচ্ছা, এবার আসো আমাদের আজকে লাস্ট এমসিকিউ। কোন মহান নেতা রোবেন দ্বীপে
কারাবাস করেছিলেন? কোন মহান নেতা, নিচের কোন মহান নেতা রোবেন দ্বীপে, একটু বসলাম, হ্যাঁ, রোবেন দ্বীপে কারাবাস করেছিলেন? বা রোবেন আইল্যান্ডে কারাবাস করেছিলেন কে? সামিহা 30টা একটু বলো তো, ফারিহা 30টা বলো, আমি উত্তরগুলো দেখতেছি, হ্যাঁ, তোমরা যারা যারা উত্তর দিচ্ছ তাদের নাম আমি বলতেছি। দেখি তো 30 নাম্বারটা একটু বলো তো, সূচনা বলো তো 30 নাম্বারটা, প্রিন্স বলো তো। দেখো দেখো 30 নাম্বারটা হচ্ছে কি, নেলসন ম্যান্ডেলা। খুবই ইজি। নেলসন ম্যান্ডেলা এই রোবেন দ্বীপে তিনি তার যে 27 বছরের, দীর্ঘ 27 বছরের যে তার কারাবাসের জীবন ছিল, সেই 27 বছরের 18 বছর অর্থাৎ ম্যাক্সিমাম টাইম সে এই রোবেন দ্বীপে বা রোবেন আইল্যান্ডে সে কারাবাসে ছিল। ওকে, আশা করি ক্লিয়ার। সো অলরেডি কিন্তু দেখো যে তোমাদেরকে আজকে যেরকম আমি তোমাদেরকে একদম পুরো আমার সেলফ অ্যানালাইসিস থেকে আমি যেরকম বাছাই করে তোমাদেরকে, যেহেতু এখনও টেস্ট পেপার আসে নাই বা টেস্ট পেপার অলরেডি তোমাদের যে টেস্ট পরীক্ষাগুলো হচ্ছে বা হয়ে গেছে, অনেকের হয়ে গেছে, সো অলরেডি কিন্তু এগুলো আসতেছে। সো আমরা কি করব, আমরা তোমাকে এইগুলোই তোমাকে অ্যানালাইসিস করে তোমাকে আমরা জাস্ট সাজাই দিব যে তুমি এই কয়টা জিনিস পড়ো, এই কয়টা জিনিস পড়ে তুমি যাও, ইনশাল্লাহ তুমি পারবা, অ্যান্ড তুমি আসলেই পারবা। সো আমরা তোমাকে কিন্তু হেল্প করতেছি। অলরেডি কিন্তু আমাদের ফাইনাল রিভিশন অ্যান্ড টেস্ট পেপার সলিউশন যে ব্যাচটা আছে সেটা কিন্তু অলরেডি স্টেপ 1 কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সো তোমরা দ্রুত এনরোল করে ফেলো, তাহলে কি তোমরা লাইভ ক্লাসটাও পেয়ে যাচ্ছ, আর আর্কাইভ ক্লাসগুলো তো তোমরা পাচ্ছই। সেই সাথে আবার দেখা যাচ্ছে যে যারা 27 ব্যাচের আসছো তাদের কি নিয়ে আর আলাদা করে কি বলবো, তোমরা আমাদের যে মিশন A+ 2.0 কোর্স আছে সেটাতে তোমরা এনরোল করো, সেটাতে তোমরা হচ্ছে তোমাদের প্রিপারেশনটা আগায় রাখো। কারণ ভাই সামনে তুমি দেখবা যে কি, সামনে তোমার হচ্ছে যে অ্যাডমিশন, এই অ্যাডমিশনে কিন্তু তোমার এই এইচএসসি জিপিএ ম্যাটার করবে। যাদের এসএসসিতে একটু জিপিএ খারাপ আছে, আমি এখানে অনেকে আসো জানি যাদের এসএসসিতে একটু জিপিএ হয়তো খারাপ, বা একটু হয়তো খারাপ বা খারাপ না, হয়তো 5 পাইছো, বাট এই এইচএসসিতে কিন্তু 5 পাওয়াটা খুবই ইজি না, মানবিক বিভাগ থেকে খুবই ইজি না, এটা কিন্তু টাফ আছে তোমার। সো এই টাফ জিনিসটাকে তোমার কাছে ইজি করার জন্য কি আমরা তোমাদের কাছে আমরা এই কোর্সগুলো তোমাদের কাছে আমরা আনছি। সুতরাং তোমরা যারা আসছো বোথ ব্যাচ 26 অ্যান্ড 27, তোমরা একটু সিরিয়াস হও, একটু সিরিয়াসলি পড়াশোনা করো, দেখো লাস্ট কয়েকটা দিন পড়াশোনা করো, আউটপুট ইনশাল্লাহ তুমি পাবাই ইনশাল্লাহ। পরিশ্রম যারা করে তাদেরকে আল্লাহ অলওয়েজ কি রিওয়ার্ড দেয়, বা সৃষ্টিকর্তা তাদেরকে অলওয়েজ রিওয়ার্ড দেয়। ওকে, সো কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো বা শেয়ার করতে পারো, তারপরে আমরা বিদায় নিব ইনশাল্লাহ। ওকে, তো আশা করি কারোর কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হবে আবারও, ততদিন পর্যন্ত খোদা হাফেজ, এবং পড়াশোনায় একটু সিরিয়াস হও, বি সিরিয়াস, লাস্ট কয়েকটা দিন পরিশ্রম করো, ইনশাল্লাহ ভালো আউটপুট আসবে। খোদা হাফেজ।